সিআইটিইউর উদ্যোগে মোটর শ্রমিক নেতা প্রয়াত কমরেড চন্দন দাসের স্মরণ সভা সিআইটিইউ রাজ্য দপ্তরে হলে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের পূর্বতন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ। সেই কারণে 2024 লোকসভা নির্বাচনের সময় আমি লক্ষ্য করতাম চন্দন রাজ্য ধরে ধরে আসন সংখ্যা হিসেবে রেখে বিজেপি দলের কত আসনের প্রার্থী 2019 নির্বাচনে তারা কত আসন পেয়েছিল, এবার ইন্ডিয়া ব্লকের অন্তর্ভুক্ত কোন দলের কোন রাজ্যে কতজন প্রার্থী দাঁড়িয়েছেন সমঝোতার ভিত্তিতে অথবা কোন কোন জায়গায় সমঝোতা করা সম্ভব হয়নি, আলাদা আলাদা ভাবে নিজ নিজ পদ্ধতিতে তারা দাঁড়াবার চেষ্টা করেছেন। এই সমস্ত তথ্য তার খুঁটিনাটি বলা যায় তার হাতের কারণ হচ্ছে ভীষণভাবে এগুলো খবরে রাখতেন এবং এর মধ্য দিয়ে কাজে রাজনৈতিক চেতনা এবং পরিস্থিতির পরিবর্তনের প্রশ্নের কাছে একটা আগ্রহ, এটা বুঝতে কিন্তু অসুবিধা হয় না। আমি জানার জন্য বলছি, লোকসভা নির্বাচনে তিনি পশ্চিম সাধারণ লোকসভা আসনে ভোটার ছিলেন, তার পরিবার ভোট দিতে পারেন। প্রথমেই তারা চেষ্টা করেছিলেন সবার আগে গিয়ে সব ভোটাররা জমায়েত হওয়ার আগে তারা যদি ভোটটা দিয়ে বেরিয়ে আসতে পারেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন ভোট হয়তো দিতে দেবে না। কিন্তু দেখা গেল তার যে বাড়ি, তার যে পরিবার, এটা অনেক আগে থেকেই তাদের চিহ্নিত করে যাতে বাড়ি থেকে বেরোতে না পারে তার জন্য নজরদারিদের মধ্যে রাখছিল এবং বাড়ি থেকে যেতে না বেরোয় ভোট দেওয়ার চেষ্টা না করে। এটা চন্দন দাসকে সঙ্গে রেখেই, কিন্তু আমি জানতাম না চন্দন দাসের ছেলে রাফাজন বলে করতো। চন্দন কোনোদিন বলেনি, তার মৃত্যুর পর তার বাড়িতে যখন গেলাম তখন কথা হচ্ছিল। সেই ছেলেটি সেখানে ছাত্র ফেডারেশনের এসে পড়ে একজন সক্রিয় সংগঠক ছিলেন এবং সেই জায়গায় তার ফার্স্ট কিংবা সেকেন্ড সেমিস্টারে আগে তার উপর আক্রমণ সংগঠিত করে কলেজে যাওয়াটা বন্ধ করে দিয়েছিল। কাজে সেদিক থেকে পিতা পুত্র দুজনেই চিহ্নিত এলাকায় তারা জানেন এই বাড়ির লোক ভোট দিতে গেলে তাকে ভোট দেবে, কাজে তাকে বাধা দিয়েছে। আমরা যখন ভোট দিয়ে বেরোলাম শিশুরা স্কুল থেকে বাড়ি হচ্ছে যখন তাকে জিজ্ঞেস করলাম তোমরা ভোট দিয়ে এসছ মাথা পেয়ে শখের পেয়ে, আমাদের মনে হচ্ছিল যতটা ভোট দিয়ে বেঁধে জল বেরোচ্ছে, পারলাম না, কিন্তু আমি আবার চেষ্টা করি। দুপুরবেলা সে আবার দ্বিতীয়বার চেষ্টা নিয়েছিল ভোট দিতে যাওয়ার জন্য, হয়তো গিয়েছিলেন কিন্তু দ্বিতীয়বারের চেষ্টা করে তিনি ভোট দিতে পারেননি। তিনি বুঝতে পেরেছিলেন তার ভোট দেওয়ার যে প্রয়োজনীয়তা, তার যে গুরুত্ব, বিজেপি প্রার্থীকে পরাজিত করার জন্য একটা ভোটও যারা বিজেপির বিরোধী প্রার্থী, আমি কংগ্রেসকে সমর্থন করেছিলাম, তিনি মানুষ কংগ্রেসের সমর্থক ছিলেন না, বামফ্রন্টের সমর্থক ছিলেন, আপনারা শুনছিলেন তার সুপ্রস্তাবে তিনি পার্টির সদস্যকে গঠন করেছিলেন 2000 সালে। কিন্তু এটা সিদ্ধান্ত কাজে তাকেই ভোট দেবেন, এই একটা ভোট নষ্ট হতে দেওয়া যায় না, তার পরিবারে দুটা তিনটা ভোট এটার মধ্যে নষ্ট হতে দেওয়া যায় না, কিন্তু তারা ভোট দিতে শেষ পর্যন্ত পারলেন। তাহলে এই ঘটনাগুলো আমি যেটা বলছি আপনারা অনেকেই হয়তো ভোট দিতে পারেন। আমি জন্মকে ভিত্তি করে কথাগুলো বলছি, এটা এই পরিসরে উন্নত রাজনৈতিক চেতনার অধিকারী ছিলেন চন্দ্র। এবং যখনই গল্প করতাম ত্রিপুরার আমাদের বিভিন্ন গণতান্ত্রিক সংগঠনের উদ্যোগে সভা সমাবেশ মিছিল ডেপুটেশন অবস্থান ইত্যাদি সংগঠিত হচ্ছে, এগুলো প্রত্যক্ষভাবে চাক্ষুষ করতেন, নিজের মতো করে একটা হিসেব করতেন, আলাপচারিতা বলতেন কোনটা কতটা হয়েছে, কেমন হয়েছে, প্রত্যাশা মতো কিনা, কোথাও যদি দুর্বল হয় এটাও বলতেন, এটা প্রত্যাশা মতো হয়নি, যেখানে প্রত্যাশার বাইরে হয়েছে দারুণ ভাবে উৎফুল্ল মনোভাব ব্যক্ত করার চেষ্টা করতেন। এই সব মিলে আমি বলছি চন্দন দাস আপাতত পর্যায়ক্রমে পার্টির সামনের দেশে এই কাজের মধ্য দিয়ে
তিনি যত না ভোটার শ্রমিক হিসাবে পরিচিতি অর্জন করেছিলেন, ভোটার শ্রমিক ইউনিয়নের সংগঠক হিসাবে সামনের সারিতে চলে এসেছিলেন, ওএনজিসিতেও তাদের মধ্যে দিয়ে, তার চাইতে অনেক বেশি পরিমাণে তিনি একদম রাজনৈতিক মানে ভাবনা চিন্তার অধিকারী একজন বামপন্থী আন্দোলনের দৃঢ় সমর্থক হিসাবে নিজে কিন্তু গড়ে উঠছিলেন। বয়স তার খুব কম, আমি যে শুনলাম 55 কি 57 বছর বয়স। এত সতর্ক চক্র 17 মাস গাড়ি চালাতে গিয়ে একটা ছোট্ট ঘটনা ঘটেছিল। এটা দুর্ঘটনা না। আইএম হসপিটালের সামনে আমি গাড়িতে ছিলাম, সম্ভবত হাসপাতাল অথবা কোথাও থেকে আপনাকে আসছি, সেখানে হঠাৎ করে গাড়িটা ব্রেকগ্রস্ত হয়েছে, তাদের সামনে যে আমাদের পাইলট এস্কর্টটা ছিল সেই গাড়ির সাথে গিয়ে আমাদের গাড়িটা ধাক্কা খায়। আমি তার দিকে তাকিয়ে বললাম, কি বললাম, চলো তোমাদের কোনো ঘটনা ঘটে না, তোমরা চুপ করে আছে। যাই হোক, একটু পর তো পার্টি বিষয় থেকে হলো, পার্টি বিষয় তুলে দেওয়ার পর মিনিট 15 পর বেরিয়ে এসে পড়লো যে আমাদের এসকর্ট যেটা ছিল, পাইলটের কাজ করছিল, তাদের সামনে হঠাৎ করে একটা মোটর বাইক ক্রস করছিল। এটাকে রক্ষা করতে গিয়ে পাইলট বাইকের যিনি চালক তাকেও হঠাৎ করে ব্রেকগ্রস্ত হয়েছে। ফলে চন্দ্রঞ্জন গতিতে গাড়ি চালাচ্ছিলেন, নিয়ন্ত্রণ সেভাবে রক্ষা করতে পারেনি, যদিও শেষ পর্যন্ত খুব জোরে তার ব্রেক বসেছিলেন, কিন্তু গাড়িটার সামনে লেগে যায়। ফলে সামনে যে এই প্রোটেকশন যে বারটা, এই বারটা নষ্ট হয়ে যায়। এমনভাবে বলছিল যেন তার পাগলের একটা হাত ভেঙে যাচ্ছে, এমনভাবে বলছিল। তাহলে বললাম ঠিক আছে। চন্দন দাসের সাথে অ্যাকচুয়ালি আমার পরিচয় হয় 2023 বিধানসভা নির্বাচন। বিরোধী দলনেতার দায়িত্ব পরিহার করার পর পার্টির যে গাড়িটিতে করে আমাদের বিভিন্ন জায়গায় কর্মসূচিতে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করতেন, সেই গাড়ির চালক হিসেবে তার সাথে আমার প্রথম পরিচয়। তার আগে এই গাড়িটি চালাতেন আরেকজন মোটর শ্রমিক, কাজল বলে তার নাম। খুব ভালো মোটর শ্রমিক ছিলেন, ভালো চালক ছিলেন, কিন্তু তার চোখের সমস্যার জন্য গাড়ি চালানো তার পক্ষে সম্ভব ছিল না। অনিচ্ছা সত্ত্বেও তাকে এই দায়িত্ব থেকে আমাদের অব্যাহতি দিতে হয়েছিল। তার পরবর্তী সময়ে অন্য এক দুজন হয়তো এই গাড়িটি চালাতেন এবং 23 বিধানসভা নির্বাচনের পর চন্দন দাসী নিয়মিতভাবে এই গাড়িটি চালাবার দায়িত্বে বেরিয়েছিলেন এবং সব মিলিয়ে একসাথে 17 থেকে 18 মাস চন্দন দাসের সাথে আমার চলাফেরা, উঠা বসা বলতে পারি। চন্দন দাসকে আমি যারা দেখেছি, নিজের চাইতেও গাড়িটি তিনি চালাতেন তাকে বেশি ভালোবাসতেন এবং তাকে যত্ন করতেন। অনেক সময় দেখে অবিশ্বাস হতো, কি করে এটা সম্ভব। কাজের পর আমি দেখেছি চন্দন যখন গাড়িকে দেখভাল করতো তখন কাজলের কোথাও আমার মনে হয়। যাই হোক, ড্রাইভার হিসেবে কাজল যে সতর্ক ছিলেন, চন্দন দাস তার থেকে কোনো অংশে কম ছিলেন। বড় আমি বলবো কিছু কিছু ক্ষেত্রে আরো বেশি সতর্ক ছিলেন। দ্রুতও চালাতেন এবং মাঝারি গতিতেও চালাতেন, সময়গুলো আসতেও গাড়ি চালাতেন। সবচেয়ে বড় যেটা লক্ষ্য করেছি, যেহেতু এখন মোটর শ্রমিক বন্ধ আছে তার জন্য কথাগুলো বলছি,
পেছন থেকে সামনের গাড়িকে টপকে যাওয়া আমাদের শ্রমিক মন্ডল, বিশেষ করে চালক যারা, তাদের যে প্রবণতা, যেটা অধিকাংশ ক্ষেত্রে দুর্ঘটনার কারণ হয়, চন্দ্রকে আমি যেটা দেখেছি এটা তিনি করতেন না। এবং চলার পথে যখন দেখেন সামনে টাইমের বাইরে সাধারণ মানুষ চলছেন, বিশেষ করে বয়স্ক এবং কম বয়সীরা, মহিলারা, সেই জায়গাগুলো অতিক্রম করার জন্য তিনি ছিলেন অতিমাত্রায় সতর্ক, অতিমাত্রায় সতর্ক। তিনি শুধু একজন গাড়ি চালক বা পরিবহন শ্রমিক ছিলেন, এই দৃষ্টিতে তাকে যদি আমরা বিচার করার চেষ্টা করি তার অবমূল্যায়ন হবে। নিঃসন্দেহে তিনি মোটর শ্রমিক, তার নিজেরও গাড়ি ছিল, পরে আমি শুনেছি এটা বিক্রি করে দিয়েছেন, বিক্রি যা করেছেন এটা আমি জানতাম না, তার বাড়িতে যাওয়ার পর জানতে পেরেছি। খবর রাখতেন, দেশের খবর, রাজ্যের খবর। দেশের কথা পত্রিকা যখন পড়তেন, আগরতলা থেকে যে সমস্ত দৈনিক পত্র পত্রিকাগুলি প্রকাশিত হল, আমার ধারণা সব না হলো অধিকাংশ পত্রিকা যেগুলি মোটামুটি রাজনীতির খবর দেয়, সে সমস্ত পত্রিকাগুলি চন্দন দাস পড়তেন। আপনাদের নিশ্চয়ই মনে জিজ্ঞাসা জানবে যে আপনি কি করে এটা বুঝতেন। তার সাথে যখনই কথা বলার সুযোগ হইল, বেসরকারের বাইরেও অন্যান্য পত্রিকায় রাজনীতি সম্পর্কিত বিষয়ে যা সংবাদ আগে তারা পরিবেশন করতেন, সেগুলো সম্পর্কে যেখানেই তার মনের বিধান অঙ্ক তৈরি হতো, কিছু জিজ্ঞাসা তৈরি হতো, এগুলো নিয়ে গাড়ি চালাতে চালাতে আস্তে আস্তে মানে জিজ্ঞাসা মন নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করতেন, জেনে নেওয়ার চেষ্টা করতেন, আমাদের পার্টি ভাবনা চিন্তা কি এটা বুঝবার চেষ্টা করতেন। এবং তিনি এটা মনের প্রাণে উপলব্ধি করতে পেরেছিলেন, ত্রিপুরায় গণতন্ত্রকে যদি পুনরুদ্ধার করে না যায়, শুধু শ্রমিক না, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, শিক্ষক, কেরানি, কর্মচারী সহ সাধারণ মানুষ, তারা যে বহুমুখী সমস্যার সম্মুখীন, এর থেকে বেরিয়ে আসা বা পরিত্রাণ পাওয়ার সুযোগ সৃষ্টি করা সহজ হবে না। এবং এটাও তিনি উপলব্ধি করতে পেরেছিলেন, দেশে আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি সরকারটা বিশিষ্ট দৃষ্টিভঙ্গি দিয়ে একদলীয় শাসন যেভাবে কায়েম করার চেষ্টা করছে, ভোটকে প্রহসনে পরিণত করেছে, সেই পরিস্থিতিতে কেন্দ্রীয় ক্ষমতা থেকে আরএসএস নিয়ন্ত্রিত বিজেপিকে যদি হটানো না যায়, তাহলে ত্রিপুরায় এই কাজটা কঠিন হবে। কিন্তু তিনি বিশ্বাস করতেন ত্রিপুরার মানুষই ঐক্যবদ্ধ আন্দোলনের সমৃদ্ধ হয়ে ত্রিপুরাকে অবস্থা থেকে বের করে আনবে, সময় হয়তো একটু বেশি লাগতে পারে।